বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে জনগণের আস্থা অর্জন করেছে বিএনপি, বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। অবশেষে সরিয়ে দেওয়া হলো কুয়েটের ভিসি প্রো ভিসিকে, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে আনন্দ মিছিল। সাভারে রানা প্লাজা ধসের একযোগ সাক্ষ্য গ্রহণে আটকে আছে বিচার, দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। বিশুদ্ধ পানি চরম সংকটে মংলা উপকূলের মানুষেরা, সরকারি প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ, দুষ্টেন ঠিকাদার ও জনস্বাস্থ্য বিভাগকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে জনগণের আস্থা অর্জন করেছে বিএনপি। জানান, তাদের নিয়ত পরিষ্কার, যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের সামনে তা অবশ্যই পালন করবেন। ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড় জেলার নেতৃবৃন্দকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন, আপনার ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা, কেমন নেতা আপনি? কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার নেতৃত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার সংস্কার রাষ্ট্র মেরামত কর্মসূচি যদি চলমান এবং বাস্তবায়ন করতে হয়, জনগণের সাথে থাকে ছাড়া কোনো উপায় নাই। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আসুন, আমাদের আজকের এই কর্মসভায়, আমাদের আজকের এই কর্মশালায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যে কোনো মূল্যে আমরা জনগণের সাথে থাকব, যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই ৩১ দফা পৌঁছে দিব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যরা তা করতে গেলে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। তিনি আরও জানান, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব দেখা যায়। পতিত স্বৈরাচারের দোসর, খুনের আসামিরা, প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছে। হাসিনা গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমতা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। জানান, অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করতেই হাসিনার দোসররা আদালতে অধ্যত্বপূর্ণ আচরণ করে চলেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা রয়েছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রয়োজনীয় কাজ শেষ করেছে কমিশন। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, যে সকল সংস্কার জরুরি সেগুলো আগে করবে কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা রয়েছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গ্যাজেটের বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে আগারগাঁওয়ে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে। গত 15 এপ্রিল আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছানো হয়। 10 কার্যদিবসের মধ্যে গ্যাজেট প্রকাশ করার কথা কমিশনের। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনের পরপরই আদালতে মামলা করেছিলেন তিনি। সবকিছু আইনসিদ্ধভাবে করা হয়েছিল দাবি করেছেন তিনি। 180 দিনের মধ্যে মামলার মীমাংসা করার কথা থাকলেও তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের হস্তক্ষেপের কারণে তা এত দিনেও মীমাংসা হয়নি বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় আমি পেয়েছি, তো সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে সেটিকে কার্যকর করা হবে সেটি আলাপ করার জন্যই আমি আজকে আমাদের মাননীয় সিইসি মহোদয়ের সাথে দেখা করতে এসেছি। যে এখন কেন, এত বছর পরে কেন, বা এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং 5 তারিখ অগাস্ট 5-এর পরে আমার মনে হয়েছে আমি কোর্টে গিয়ে একটা রায় লিখিয়ে নিয়ে এসেছি। এই মামলাটি কবে করা হয়েছে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এখানে একটা টাইম ফ্রেম থাকে যে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয় ইলেকশনের ডেটের, সেই 30 দিনের মধ্যেই করা হয়েছিল। এই মামলার নিয়ম হচ্ছে 180 দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত, করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। সরকারের সুচিকিৎসা প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মানববন্ধন করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে মানববন্ধন করে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন আহতরা। 9 মাসেও তাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। রিপোর্ট করছেন জিয়া খান। ক্ষোভের কথা বলছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত এক যোদ্ধা। সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ তার। সুচিকিৎসা নিশ্চিত না হওয়ায় বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে আবারও মানববন্ধন করেন আহতরা। সরকারের বারবার মিথ্যা আশ্বাসের অভিযোগ তাদের। সরকার থেকে শুরু করে সার্জিস বলেন, যত বড় বড় নেতা আছে সবাই মানে আমাদের বলে আশ্বাস দেয়, কিন্তু বিগত 9 মাস হয়ে গেছে। কালকে রাতেও আমাদের একটি ভাইয়ের শোনা গেছে যে পাও কাটা যাবে। 9 মাস পর একটা ভাইয়ের কেন পাও কাটা যাবে? 9 মাস যাবত আমরা 2 পাও নিয়ে ভুগতাছি, কোনো চিকিৎসা পাচ্ছি না ভালো। ডাক্তার বলছে যে 20 বছর পূর্ণ হলে তারপরে আমার 20 অপারেশন করবে বারের আসতে। তারপরে আমি 20 বছর আমার কোনো কষ্ট হবে সরকারে, আমার শুধু চিকিৎসা চাই। ভাঙা পা, হাত বা শরীরে বয়ে চলা শত শত গুলি নিয়ে নিদারুণ কষ্ট আর যন্ত্রণার কথা বলছিলেন তারা। শুধু প্যারাসিটামল এবং ইসেরগুলো যাওয়া নাপা এগুলোই খাওয়ানো হচ্ছে, শুধু আমরা বেডে শুয়ে রয়েছি। আমি এখন ভালো মতন হাঁটতে পারি না, হাত জোড়া নিতেছে না। প্রায় শত শত গুলি এখনো বের করা নয়। শুধু ডিরেক্টর আমার বেডের সামনে যায় আর বলে যে আপনার তো শত শত গুলি, এতটুকু কথা বলে সে চলে যায়। সুচিকিৎসার পাশাপাশি নিজেদের মূল্যায়নও চান আহতরা। আমরা যে 2400 যোদ্ধা, সেটা আমাদের মানে বুঝে বলতে হবে যে আমরা 2400 যোদ্ধা। আমরা যে আন্দোলন করছি, কদিন পর বলবো যে আমরা কোনো আন্দোলনই করি নাই। সুচিকিৎসা নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের 2 জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসি দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে। বুধবার রাত 1টায় স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলী পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও জানান, অবিলম্বে সার্চ কমিটির মধ্য দিয়ে এই 2টি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করে অনশন ভাঙান। ভিসি এবং প্রো ভিসির অব্যাহতির পর কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম
চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। অপহরণের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেলে খাগড়াছড়ি পুলিশ 5 জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। জনরোষের মুখে অপহরণকারীরা কয়েক দফায় তাদের মুক্তি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে পাহাড়ি ছাত্র পরিষদ। তবে কোথায় কখন তাদেরকে মুক্তি দেওয়া হয় সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে অপহরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্য চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গিমরো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরাকে। তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করে দুর্বৃত্তরা। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ এখনও শেষ হয়নি বিচার কার্যক্রম। ভালো নেই সেই বিপর্যয়ে আহতরা, তাদের মনে এখনও জল জ্বলে সেদিনের সেই ভয়ঙ্কর স্মৃতি। নিহতদের স্বজনদের দেখারও কেউ নেই। দিবসটি উপলক্ষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। এই সময় রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি করেছেন আহত শ্রমিকরা। দেশি বিদেশি চাপের মুখে পোশাক কারখানার পরিবেশ অনেকটা নিরাপদ হলেও রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণের বিষয়টি উপেক্ষিতই রয়ে গেছে। সাভার থেকে নজমুল হুদা শানের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল বিশ্বকাপানো সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণ গিয়েছিল 1134 শ্রমিকের। সেদিন ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণ নিয়ে ফেরা অনেকেই পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। কর্মক্ষমতা হারিয়ে বেঁচে আছেন বেকার জীবনের বিভীষিকা নিয়ে। পাননি চিকিৎসার খরচ বা কোনো ক্ষতিপূরণ। দিনটি উপলক্ষে রানা প্লাজার সামনে নিহতদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠনও। যাদের অবহেলায় এই দুর্ঘটনা, এক যুগেও তাদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ জানান শ্রমিকরা। পেটে ভাত না থাকলে আর কি বিচার দিয়ে কি করুন? আমাদের আগে দরকার হলো আমাদের ক্ষতিপূরণ, এরপর স্থায়ী পুনর্বাসন, এরপরে আমাদের উন্নত চিকিৎসা, এরপরে আমাদের বিচার। ক্ষতিপূরণও দেয় না, আমাদের কোনো দাবি দেয় বাবা মাইনে নেয় না। 12 বছর পার হয়ে গেছে, 12টা বছরই আমরা বেকার। আমার মেয়ে 7 দিন পরে পাওয়া গেছিল, 7 দিনে বাড়ি নিয়ে যেয়ে মাটি দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমাদের ক্ষতিগ্রস্ত দিইনি। আর আমি গরিব মানুষ বাবা, আমার কিছু নেই। আমার মতো অনেক অসংখ্য শ্রমিক আছে যারা এখনো কর্ম করতে পারে কিন্তু কর্ম পাচ্ছে না। তাদের কর্মের ব্যবস্থা করলে ভালো হয়। 12 বছর পার হয়ে গেল, স্বজন হারানোর ভিতরে অনেক রোগ ধরে গেছে। আমি এখানে বেটা হারালাম, চোখে দেখিনি বেটাকে আমি। রানা সহ সকল দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। 20 এপ্রিল আসলে আমরা তো আমি উত্থাপন করি। এটা ছাড়াও শ্রমিকদের যে কোনো আন্দোলনে আমরা কিন্তু তাজরিল এবং রানা প্লাজার কথাটা প্রতিবার ধারাবাহিকভাবে লাগাতারভাবে বলতেই যাচ্ছি। এই রানা প্লাজার যত সম্পদ আছে সেটা বাজেয়াপ্ত করে এই যারা পঙ্গু শ্রমিক তাদের পুনর্বাসন করা হোক। আগামী বছর সরকারিভাবে অনুষ্ঠান করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন শ্রম সচিব। আগামী বছর সরকারের ব্যানারে আমরা শ্রমিকের অধিকার নিয়ে সমস্ত লিডাররা কথা বলবো। এই মুহূর্তে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো বিচার হওয়া। সেই বিচারটা 12 বছরে হয়নি। আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। এর আগে সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহতদের কবরে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষ থেকেও নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে আলোচনা সভা করে জাতীয় নাগরিক পার্টি NCP। এতে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, পতিত স্বৈরাচারী সময়ের মতো করে নয়, নতুন করে রানা প্লাজার ঘটনায় যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোর বিচার কার্যক্রম নবগতিতে নতুন উদ্যমে অল্প সময়ের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে। রানা প্লাজা ধসে 1000-এর বেশি শ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় 594 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে 93 জনের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
কক্সবাজারকে বাঁচাতে হলে সকল অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে কক্সবাজারে সমুদ্রের দখল দূষণ পরিদর্শন করে তিনি সব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের বিদ্যমান আইনে তোয়াক্কা না করে এক শ্রেণীর দখলবাজ দেশের সমুদ্র, নদী, খাল দখলে মেতে উঠেছে। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, 700 একর বনভূমির লিজ বাতিল এবং সোনাদিয়াকেও বনের আওতায় আনা হবে। যতদিন সময় পাওয়া যাবে সেই সময়ের মধ্যে বাঘখালী নদী এবং আলোচিত 51 একর জমি দ্রুত দখলমুক্ত করা হবে। অন্যদিকে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাত হোসেন বলেছেন, কক্সবাজারে নির্মাণ করা হবে আধুনিক নৌ বন্দর। সোনাদিয়া নিয়ে হাইকোর্টে মামলা করেছি, রায় এনেছি। এখন ডিসি তার মধ্যে সরকার কি করলো, সোনাদিয়া দ্বীপটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ওইটা অস্বীকার করে দিয়ে দিল বেজাকে, ইকোনমিক জোন অথরিটি। এখন বেজা ওটা ফেরত দিতে রাজি হয়েছে। বেজা বলছে এটা তার প্রয়োজন নেই। ডিসি অফিসও বলেছে এটা বন বিভাগকে দিয়ে দেওয়া যায়। এখন ভূমি মন্ত্রণালয় আছে, ভূমি মন্ত্রণালয়ের কাগজটা পেলেই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে আমরা সোনাদিয়া দ্বীপ বনের অধীনে নিয়ে আসবো। আমাদের সরকারের তো একটা সুনির্দিষ্ট সীমিত সময়, এর মধ্যে এই প্রাধান্যের কাজগুলো আমরা করে যাব। এই নদী দখল হয়ে গেছে, সিদ্ধান্ত হলো যে সমস্ত ফোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো। নদীকে মুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে আমরা যে বন্দর করব সেটা কার্যকর হচ্ছে না। বিশুদ্ধ পানির চরম সংকটে মংলা উপকূলের মানুষ 28 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি 2টি প্রকল্প নির্দিষ্ট সময় বাস্তবায়ন না হওয়ায় চরম ক্ষুব্ধ তারা। দায়ী করেছেন ঠিকাদার এবং জনস্বাস্থ্য বিভাগকে। তবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দাবি, মাঠ পর্যায়ে তালিকা প্রণয়ন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পগুলোর কাজ শেষ করতে তারা পারছেন না। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। জোয়ারে নদীর পানি সহজে ঢুকে পড়ায় বিশুদ্ধ খাবার পানির হাহাকার মংলা উপকূলে। এ অবস্থা থেকে উত্তরণের 28,20,35,000 টাকা ব্যয়ে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও বৃষ্টির পানি সংরক্ষণের নামে 2টি প্রকল্প অনুমোদন দেয় সরকার। মংলা ও রামপাল উপজেলায় ওই প্রকল্পের 6,043টি ট্যাঙ্ক স্থাপনের জন্য ঠিকাদার নিয়োগ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে একটি প্রকল্পের কাজ 2023 সালের সেপ্টেম্বর ও অন্যটি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে কিছু টাঙ্কি বিতরণ করা ছাড়া আর কোনো কাজ করেনি ঠিকাদার। মাসের পর মাস পরে থেকে নষ্ট হচ্ছে টাঙ্কিগুলো। এতে ক্ষুব্ধ উপকূলবাসী। বিশুদ্ধ পানির আশায় এই ট্যাঙ্কি সরকার আমাদের দিছিল, কিন্তু স্থাপন না করার কারণে আমরা সেই সুবিধাটা কোনোভাবে ভোগ করতে পারতেছি না। মোটরসাইকেলের টিউব দিয়ে আমরা পানি বাঁধানোর চেষ্টা করি, কিন্তু ওর ভিতরে যায় না। আমাদের পানির খুব সমস্যা। 2000 টাকা অনুদান চাইছে, অনুদান দিছি, দিয়ে আনিছি। আনার পরে তারপরে এটা গাঠির টাকা 700 টাকা খরচ করে ট্যাঙ্কি আনিছি। চারদিকে লবণাক্ত এলাকা, লবণ পানিতে খাওয়ার পানি কোনো ব্যবস্থা নাই। মুরগির ফার্ম আছে, নিজের খাওয়ার জন্য, ব্যবহারের জন্য। এই যে পানি সব আমার 5-6 কিলোমিটার দূর থেকে কিনে আনতে হয়। উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও অর্থ বরাদ্দ না পাওয়ার অজুহাত ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এইখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেইখানে আপনার টাইম, এই প্রকল্পের টাইম এখন পর্যন্ত এক্সটেনশন হয়নি। যেহেতু এখন পর্যন্ত প্রকল্পের টাইম এক্সটেনশন হয়নি, আমরা অনিশ্চয়তার মুখে আছি। কার হুকুম, মানে কার ইসে আমরা কাজটা করতেছি আমরা জানি না। জলবায়ু ট্রাস্ট যেখান থেকে ফান্ডিংটা করে ওখান থেকে আমাদের প্রকল্পের অর্থ ছাড় দিচ্ছে না। প্রথম কিস্তির ফান্ডটা পেয়েছি, তো দ্বিতীয় কিস্তির ফান্ডের জন্য আমরা প্রায় 7 থেকে 8 মাস তারও অধিক সময় ধরে আমরা ডিপিপি পুনর বিন্যাস করে রিভাইজড করে সেটা আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ডে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। সরকারি প্রকল্পের সুফল পাওয়ার অপেক্ষায় মংলা উপকূলের বাসিন্দারা। দ্রুত বৃষ্টির পানি সংরক্ষণের উপযোগী টাঙ্কি স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2029 সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং 2031 সালের মধ্যে বে টার্মিনাল পুরোপুরি অপারেশনে আসবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে বন্দর দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। বন্দর চেয়ারম্যান আরও বলেছেন, এনসিটি টার্মিনালে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়া হবে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।
তিনি জানান, বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে লালদিয়া টার্মিনালও দ্রুত চালু করতে চায় বন্দর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আয় হয়েছে 3,745 কোটি টাকা, যা গেল অর্থ বছরের একই সময়ের আয়ের তুলনায় 10.56% বেশি। একই বছরে 9 মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে 9,71 লাখ TUS, যা গত অর্থ বছরের তুলনায় 5.96% বেশি। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলিমা মজুমদার বলেছেন, কৃষকের স্বার্থে বিগত বছরের চেয়ে কেজিতে 4 টাকা বেশি দামে ধান চাল কিনবে সরকার। সরকার বেশি দামে কেনার কারণে বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পাবে। সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এই দাম বৃদ্ধিকে মানুষ যাতে সহজভাবে নেয় সে ব্যাপারে তাদেরকে বোঝাতে হবে, কারণ কৃষক যে পরিমাণ পরিশ্রম করে ফসল ফলান তাকে যদি উপযুক্ত মূল্য দেওয়া না হয় তবে দেশের কিছুই হবে না বলেও জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। পরে তিনি হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বোরো ধান সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। বিকেলে মিঠামাইন খাদ্য গুদাম প্রাঙ্গণে এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিষয়ক কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে ইউএসডির জয়নাল আবেদিন অডিটোরিয়ামে এতে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা হয়েছে পঞ্চগড়েও। পৌরসভা চত্বরে এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বিএনপির কর্মী সভা হয়েছে কেরানীগঞ্জেও। চুনকটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বরিশালে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে আদালত। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশি বাধা উপেক্ষা করে কোর্ট চত্বরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেয় চরমনাইপন্থীরা। ডিপ্লোমা নার্সদের কোর্স ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে সদর হাসপাতালের সামনে কর্মসূচি পালন করে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বন সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ক গণশুনানি হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের একটি কনভেনশন সেন্টারে এতে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা GM সেলিম সহ অন্যরা। আমার দেশ পাঠক মেলা আয়োজিত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে বগুড়ায়। শহরের 7 মাথায় এই কর্মসূচি পালন করা হয়। কুড়িগ্রামের উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অনার্স 4র্থ বর্ষ ও HSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে। সকালে কলেজ হলরুমে এতে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যক্ষ দেবব্রত রায়, অধ্যাপক নাজমুন নাহার বিউটি সহ অন্যরা। নওগাঁয় গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেল রচিত রূপশ্রী অপেরা গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। সকালে শহরে প্যারিমোহন লাইব্রেরি গ্রন্থাগার মিলনায়তনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে জনগণের আস্থা অর্জন করেছে বিএনপি, বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। অবশেষে সরিয়ে দেওয়া হলো কুয়েটের ভিসি প্রো ভিসিকে, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে আনন্দ মিছিল। সাভারে রানা প্লাজা ধসের 1 যুগ, সাক্ষ্য গ্রহণে আটকে আছে বিচার, দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। বিশুদ্ধ পানির চরম সংকটে মংলা উপকূলের মানুষেরা, সরকারি প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ, দায়ী করেছেন ঠিকাদার এবং জনস্বাস্থ্য বিভাগকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।